হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কিষাণ বাণী অনুষ্ঠান। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা পেয়েছি একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে, অমূল্য রতন সাহানাকে। অমূল্য রতন সাহানা এসেছেন সাগরদিঘি ব্লকের ডাংরাইল গ্রাম থেকে। নমস্কার অমূল্যদা। হ্যাঁ, নমস্কার। কেমন আছেন বলুন? ভালোই আছি এখন। ভালো আছেন? হ্যাঁ, অবশ্যই ভালো আছি। আচ্ছা, চাষবাস চলছে? চাষবাস তো আমাদের আপনার পেশা, চাষবাস নিয়ে আমাদেরকে থাকতে হয়, চলছে। পুরোটাই চাষবাসের উপর? পুরোটাই চাষবাসের উপরে আমাদের। আচ্ছা, চাষবাসের জন্য জমি কতটা? জমি আমার ওই 35 বিঘা মতো আর কি। আচ্ছা, তো এবছর ওয়েদারটা কেমন? ওয়েদার একটু খামখেয়ালি, বেশিরভাগই আপনার মেঘলা আবহাওয়া। কতটা চাষের পক্ষে এমনি চাষের যে এখন আমরা তো বোরো চাষ আমাদের এখন মাঠে ভরপুর, একটু লেট বোরো চাষ। কারণ হচ্ছে যে আমাদের এর আগের যে মরশুমটা, সেই মরশুমে আমাদের তরি সরষে ছিল, অসেচ সরষে, যেটা আপনার আমরা লাগিয়েছিলাম গত আমন কেটে, তারপরে সরষেটা হয়েছে অসেচ, এবং সেটাকে হারভেস্টিং করার পরে আমরা এই বোরোতে চলে এসেছি। আচ্ছা, যাতে কি একটু লেট হয়েছে নাকি? অবশ্যই লেট হয়েছে, অবশ্যই লেট, কিন্তু আমরা এটা ধাতস্থ হয়ে গিয়েছি এই কারণে যে ওই তরি সরষেটা একটা আপনার মাঝখানে যে ফসলটা পাওয়া যায়, সেটা এবছর তো খুব সুন্দর হয়েছে। আপনার অ্যাভারেজ 2 কুইন্টাল, মানে একবারে ড্রাই, যেটা শুকনো। হ্যাঁ, তাই ওয়েদার অনুকূলে ছিল, আপনার শীতটা ভালো ছিল বলে। যাই হোক, প্রকৃতির এটা আমাদের কোনো বাহাদুরি নাই। আমরা যে গতানুগতিক ভাবে যেরকম ভাবে, হ্যাঁ, এটা প্রকৃতির উপরে নির্ভর। এটা আমরা চাষি ভাইরা সবাই আলোচনা করি, এই হচ্ছে বিষয়। তাতে আপনার ওই বললাম যে এভারেজ 2 কুইন্টাল 190 কেজি এইটা পাওয়া গিয়েছে। এটা অল্প দিনের, এটা 60-65 দিনের মধ্যে হয়ে যায়। 60 নয়, 65 থেকে 70 দিন লাগে আপনার। তুলে বোরোটা তাহলে কখন লাগাবে? তাহলে বোরোটা এর পরে যেটা আমার আপনার এটা হয়ে যায় আমাদের ফাল্গুন মাস, মানে ইংরেজি মাসটা আমি একই ডেটটা পারছি না, ফেব্রুয়ারি মাসে আর কি। তো ওই ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ থেকে প্রায় আপনার 15 দিন চলে যায় আর কি, 15 তারিখ অবধি। আচ্ছা, ফাল্গুন মাসে মানে ফেব্রুয়ারি লাস্টের দিক চলে যায়, লাস্টের দিকে। তার জন্য একটু দেরি হয়ে যায়। এর জন্য আমাদেরকে একটু মানে পোকামাকড়ের আক্রমণ হয়, সেটাকে আমাদেরকে প্রতিহত করতে হয় আর কি। তার জন্য তো একটু, যেহেতু আমাদের একটু দেরি হচ্ছে লাগাতে, তার জন্য কি আগাম কিছু প্রিকশন নেন? আগাম মধ্যে আমাদেরকে বীজতলা তৈরি করতে একটু কষ্ট হয়। প্রথমে বোরোর বীজতলা যে তৈরি করি, সেই বীজতলা তৈরি করতে কষ্ট হয়। বীজ ফেলার পরে আপনার অত্যন্ত শীত বা পশ্চিমী ঝঞ্ঝা যদি হয়, তাহলে গাছগুলো বীজের যে অঙ্কুর হওয়ার পরে গাছগুলো অনেক সময় বসে যায় লাল লাল হয়ে, যাতে বীজ মার খায়। তার জন্য আমরা এখন একটা পদ্ধতি অবলম্বন করেছি, যদিও এটা কৃষিবিদদের কাছ থেকে পাওয়া নয়, এটা চাষিদের কাছ থেকেই পাওয়া। এবং এটা আমরা তখন ওই টোটাল বীজতলাটাকে আমরা পলিথিন দিয়ে ঢেকে দিই। পলিথিন দিয়ে ঢেকে দিলে আপনার 10 দিন 12 দিন যদি থাকা যায়, তাহলে তাতে আর কোনো ওষুধপত্র বা কোনো রকম অসুবিধা হয় না, এবং সুন্দর সতেজ গাছ হয়ে যায়। যেটা আপনার আমাদের যে ওই বলে পলিথিন দিয়ে যে আমাদের পলি হাউসের মতন যেটা তৈরি হয়, ওরই অনুরূপ। ওইটা তো একটা টোপরের মতো থাকে, আর আমরা টোটাল এমনি পেরে দিই, বীজের উপরে পেরে দিই। ওটা যদি ওই রকম পলি হাউসের মতন করা হয়, তাহলে সেটা তাই হবে। কিন্তু এটাও আমাদের ভালো হচ্ছে, মানে শুধু পলিথিনটা লাগছে, এবং এই পলিথিনটা একটা দাম লাগছে ঠিকই, কিন্তু এটাকে যদি আমরা সযত্নে রেখে দিই, তাহলে আমাদের 2 বছর বা 3 বছরে চলে যায়। শোধন তো করে লাগান? অবশ্যই শোধন না করলে কোনো সময়তেই কোনো বীজের আপনার রোগমুক্ত হতে পারে না। শোধন করাটা অবশ্যই। তো মোটামুটি কতদিনের ওই চারা মূল জমিতে লাগিয়ে? এইটা আপনার তখন আমরা মোটামুটি
35 দিন থেকে 40 দিন হয়ে যায়, মানে শীতের চারা যেহেতু সেহেতু একটু সময় লাগে, 40 দিন মোটামুটি একটু বৃদ্ধিটা কম হয়, বৃদ্ধি কম হয়। বৃদ্ধিটা আবার মাঘ মাসের যখন মাঝামাঝি পার হয়ে গেল বা আপনার শেষের দিকে হয়ে গেল, যদি আকাশের তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা বেড়ে যায়, তখন চারাও তখন খুব তাড়াতাড়ি বেড়ে যায়। হ্যাঁ। মূল জমিতে লাগানোর পর থেকে কি কি পরিচর্যা করতে হয়? প্রথমে লাগানো বোরো চাষের সেটা তো হচ্ছে আপনার ওই যে বললাম, আমাদের এলাকায় বিশেষ করে সাগরদিঘি বা পাশে নবগ্রাম বা অন্যান্য বলা হয় ধান, প্রচুর ধান, মানে কি সব জমিতেই ধান। তা ওই আমাদের যেহেতু তরি সরষায় চাষ দিয়ে লাগানো থাকে, তার জন্য এই সময় চাষের খুব হ্যাপা থাকে না। ওই যতক্ষণ না ডিপের জল বা সাবমার্সিবলের জল ঢোকার পরে একটা ট্রাক্টর দিয়ে একবার আবার নাড়িয়ে দিলেই হয়ে যায়। আর একটু এবার জমিতে যে পরিচর্যাটা করা দরকার, একটু মাটি সমান করা, একটু ঘাসপাত থাকলে সেটাকে নিড়িয়ে দেওয়া, সেই সময় আর কোনো সার লাগে না আমাদের, কারণ যেহেতু যে তরি সরষায় যে সারটা থাকে সেই সারটাই আমাদের অনেকে কাজে লেগে যায়, কাজ হয়ে যায়। মানে ওটা একটু বেশি ডোজে দেওয়া থাকে আমাদের। আচ্ছা, বেশি ডোজে দেওয়া থাকে, যেটুকু নিল বাদ বাকি থেকে গেল, সেটা ধানে কাজে লাগে। তো এখন কি পরিস্থিতিতে? এরপরে পরে আপনার ঠিক 18-19 দিন বা 20 দিনের মধ্যে আমরা নিড়ানি দিয়ে ওর মাঝে একটা আপনার দিই আমরা, ওই হার্বেসাইড, যাতে করে ঘাস না বেরোয়। তারপরে আপনার 20-25 দিনের মধ্যে চাপান, অল্প পরিমাণে যেখানে যেরকম লাগবে সেই অনুযায়ী চাপান, তার সঙ্গে আপনার কীটনাশক, সেটা কোনো দানা কীটনাশক হতে পারে বা আপনার স্প্রেও হতে পারে। কীটনাশক বলতে গেলে শুধু মাঝিরার কীটনাশক, আপনার অন্য কোনো প্রয়োজন হয় না। এরপরে এবার আর কোনো পরিচর্যা নেই। এরপরে এখন যে পরিস্থিতি আমাদের দাঁড়িয়েছে, এখন কি পরিস্থিতি এখন হচ্ছে শেষ মুহূর্তের পরিচর্যা। শেষ মুহূর্তের পরিচর্যার মধ্যে এখন এই ওয়েদার আপ ডাউন করছে, আপনার কোনোদিন গরম, কোনোদিন অত্যন্ত রোদের তাপ, অত্যন্ত আপনার শীত, বৃষ্টিও হচ্ছে অল্প স্বল্প, কিন্তু ব্যাপক বৃষ্টি আমাদের এখনো হয়নি। তো এই ক্ষেত্রে আপনার গাছ খুব মানে ফুলে ফেঁপে উঠছে, গাছটা খুব ফুলে ফেঁপে উঠছে, কিছু কিছু শীষ উদ্গম হচ্ছে, থোর চলে এসছে। এই সময় আমাদের যে করণীয় কাজ সেটা হচ্ছে বিশেষ করে কিছু পটাশ প্রয়োগ করা, পটাশ সার যেটা MOP, সেইটা প্রয়োগ করা। এইটা আমরা এখন করে থাকি বা করছি, আপনার 5 কেজি 6 কেজি করে প্রতি বিঘায়, এবং ইউরিয়াটা না দেওয়াই উচিত, যদি প্রয়োজন হয় একটু আপনার 2-3 কেজি করে এই ইউরিয়া, তার সঙ্গে পটাশ, এটা আপনার এখন এটা দেওয়া হচ্ছে, যেখানে এখনো ফুলতে লাগেনি বা কোনো মানে পুরোপুরি থোর আসেনি, সেই সব মানে অল্প স্বল্প দেখা দিচ্ছে। তো এই সময় তো একটা সেচও তো দরকার, সেচ তো আমাদের আপনার ওইটা তো কন্ট্রাক্টে আছে আমাদের সব, বড় ডিপি বলেন আর সাবমার্সিবলই বলেন, মানে একটা ডিপের আন্ডারে হয়তো 50 বিঘা জমি চাষ হচ্ছে, তার দায়িত্ব সে জমিতে জল। তার মানে কতদিন অন্তর সেচটা? ওইটা কন্টিনিউ হয় আপনার, ওর কোনো মানে যে অন্তর বলে কোনো কিছু নেই। তবে আমার জমি যখন দেখবো যে আমাকে একটু শুকো দেওয়া দরকার, একটু মাটিটাকে টান করার দরকার, তখন হয়তো আমি ডিপের মালিককে বললাম যে তুমি এই জমিতে জল দিও না, এটা আমার একটু মাটিটা শক্ত হোক, তখন হয়তো 10 দিন আমি কোনো জল বন্ধ রাখলাম। মাটিটা একটু টাইট হলে ধানের যে ক্ষমতা, গাছের কাণ্ডের যে ক্ষমতা, সে ক্ষমতাটা বৃদ্ধি পায় এবং গাছটা ভালো হয়। তো এর জন্য তো টাকা দিতে হয় নাকি? এই জলের জন্য টাকা লাগে, কন্ট্রাক্ট আছে আমাদের দিকে, বিঘা প্রতি 2000 টাকা। 2000 টাকা ও সারা সিজন, মানে বড় সিজন, হ্যাঁ বড় সিজনটা আপনার ওই জল জমিতে জল যেটাকে আমরা কারহান বলি, সেটাকে করা থেকে শুরু করে প্রতি 2000 টাকা। 2000 টাকা আমাদের দিকে। আচ্ছা, অন্যান্য দিকে অনেক রকম অন্যান্য ভাবনা আছে আপনার। জলটা তো একটু বেশি লাগে, জলটা, তবে আমাদের মাটিটা একটু অন্য, একটু থামা জল, মানে জমি, যাতে করে জল যে একবারে আজকে দিলাম কালকে শুকিয়ে গেল এরকম হয় না, আমাদের অন্তত 5 দিন 7 দিন আপনার জলটা থেকে যায়। আর বোরোর আর একটা মজা হচ্ছে আপনার, একটু টান জল যত ভালো মানে হবে, তত ধানের প্রোডাকশন বাড়বে আপনার। আচ্ছা, গ্রোথটা ভালো হবে। এটা যে সব সময় আমি জলে ডুবিয়ে রাখি, সে ধানের যে ফলন হবে, আর আমি মাঝে মধ্যে টান দিয়ে যদি জল দিই, মানে যেটা আপনার ওই পদ্ধতিতে আমরা চাষ কিছুদিন করেছিলাম, যেটা আমরা পারলাম না করতে, শ্রী পদ্ধতিতে, সেই টাইপের টান করে জল দিলে তার ফলনটা বেশি ভালো হবে। কোন জাতটা আপনারা লাগান? আমরা এখন একচেটিয়া লাগাচ্ছি আপনার মিনিকিট যেটা বলছে, বা শতাব্দী, মানে এমনি সরকারি নাম হচ্ছে IT 4786। এটা এখন আমাদের একবারে ব্যাপক, 1 ইঞ্চি জমিও আর অন্য ধান নেই আর। এটা এটা হচ্ছে, এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার
যে খুব সহনশীল ধান, আমাদের ওয়েদারটাকে আপনার খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে, এই সহনশীলতা আছে। দ্বিতীয়ত হচ্ছে এ টাইমটা অন্য ধানের থেকে অন্তত 15 দিন কম লাগে, আচ্ছা, যার ফলে হারভেস্টটা আগে হয়। ফলনটাও মোটামুটি আপনার কাছাকাছি 8 কুইন্টাল, আপনার 7 কুইন্টাল থেকে 8 কুইন্টাল, আমাদের কথা বলছি, মানে যেহেতু আমাদের নামলা বা একটু এতে, সেহেতু আপনার 7 কুইন্টাল 8 কুইন্টাল, খুব কম হলে 6 কুইন্টাল ধান হবে আপনার। এবং এর রেটটা থাকে প্রায়, এবছর এখন পর্যন্ত রেট ছিল গতবার আপনার 2950 টাকা আচ্ছা, পার কুইন্টাল, ভালো রেট, ভালো, মানে এইরকম রেট থাকলে আমাদের 1700-1800 না, 1700-1800 যে আমাদের এই আপনার যেটা MTU 70-29 স্বর্ণা ধান, এটা যে আপনার 1800 টাকা 1900 টাকা দাম, এখানে লস আমাদের আমনে। কিন্তু বোরো যদি আমাদের প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে বোরোতে দুটো পয়সার মুখ দেখতে পাই, হ্যাঁ, মানে চাষিদের এই একটাই এটা ঈশ্বরের কৃপায় বলুন আর যাই বলুন, একটাতে মারলে আর একটা কভার করে দেয়, এটা হচ্ছে এর জন্য আমরা কৃষকরা বেঁচে থাকি, এটা হচ্ছে বিষয়। আর কিছুদিন পরে তো আর একটু কাস্থর বেশি চলে আসবে, কাস্থর প্রায় সবই হয়ে গেছে আপনার, হয়ে গেছে, হ্যাঁ। তো এই সময় তো একটা পোকারও আক্রমণ হতে পারে। পোকা কি ধরনের? পোকাটা বলতে গেলে শুধু আপনার হয় মাঝরারই উপদ্রব হয়, আর তার সঙ্গে আপনার ব্রাস্ট, যেটা মানে একটা ব্যাকটেরিয়ার হয়, প্রাদুর্ভাব দেখা যায় যদি রাতে শীত দিনে গরম, এর কারণে আপনার পাতা হলুদ হয়ে যায়, শীষ বেরোলে শীষ, কালো কালো শীষ গোড়ায় গোড়ায় দেখা যায়, এইটা হলে হতে পারে, এখনো আমরা দেখতে পেলাম না, বা আমি অন্য জায়গায় চাষি ভাইরা আমাকে ফোন করে বলেছিলেন যে এই ঘটনা ঘটছে। এর ক্ষেত্রে আপনার সেরকম তখন ফাঙ্গাসাইড বা একটু পটাশের যদি ব্যবহার থাকে তাহলে এগুলো কম হয়, আপনার সালফারের ব্যবহার থাকলে এগুলো কম হয়। এগুলো তখন আগে থেকে এগুলোই, তার জন্য এই পটাশটা ব্যবহার করা খুব জরুরি, পটাশে খুবই ভালো কাজ করা হয়, বোরন দিলে অনেকটা উপকার হয়। আর এটা উঠবে কবে তাহলে? এটা আপনার এই যে এখন ফুল হচ্ছে থেকে আর 1 মাস ধরে নিন, তার মানে আজকে যদি এপ্রিলের 8 তারিখ যদি হয় তাহলে মে মাসের মধ্যে উঠে যাবে টোটাল, মানে একদিনে তো আর সব জমি কাটা যাবে না, আপনার 15 তারিখের পর থেকে হয়তো শুরু হলো, ওই 15 দিনের মধ্যে হয়তো কাটাকাটি শেষ হয়ে গেল। এটা সাগরদিঘি ব্লকের কথা বলছি আমি। আচ্ছা, আর এমনি যদি ঝড় বৃষ্টি হয়, ঝড় বৃষ্টিতে যা ক্ষতি হবে, শুধু একটাই ভয়, আমাদের শিলাবৃষ্টি যদি হয়ে যায় তাহলে আমাদেরকে সব মানে ধানটা শেষ করে দেবে, শিলাবৃষ্টি হয়ে গেলে সব থেকে ক্ষতি হয়ে যায়। তো মোটামুটি এখন এই পর্যন্ত ভালোই আছে, এখন পর্যন্ত ঠিক আছে, খুব ভালো আছে। এর সঙ্গে যে আমরা এই পাশাপাশি আরেকটা চাষ করে থাকি, যদিও সরকারিভাবে যে উদ্যোগ আছে যে এই বোরো ধান লাগাতে গেলে অনেকটা আপনার হয়, জলের অপচয় হচ্ছে, এটা আমরা চোখের সামনে দেখতে পেয়েছি, কিন্তু আমরা মানে আমাদের উপায় নাই, বাধ্য, তাই আমাদেরকে চাষটা করতে হচ্ছে। তবুও এর পাশাপাশি আমরা কিছু প্রি খারিফ কলাই বা মুগ লাগিয়ে থাকি, মুগ কলাই কিছু কিছু লাগিয়ে থাকি আমরা। আচ্ছা, মানে এটা তো আগে ভালোই লাগাতাম, এখন একটু কমে গিয়েছে, ওই ধানের জলের চাপে আর হচ্ছে না, চারিপাশে জল, আমি যদি একাই কলাই লাগাই তাহলে সেটা আপনার চারিপাশ থেকে ভিজে যাচ্ছে, কিছু তিল থাকে এই সময়। এই তো এগুলোতে তো সেচের খুব একটা দরকার না, এতে খুব একটা সেচের দরকার হয় না, যে এটা হয় না, সরষা তোলার পরে একটা সেচ দিয়ে আপনার চাষ দিয়ে ওকে বনে দেওয়া হলো, তারপরে অল্প সামান্য, এতে সারও বেশি লাগে না, ওই সরষের সারটাতেই কাজে লাগে, অল্প সামান্য কোনো দানা সার। এটা কি ঘর খরচের জন্য করেন নাকি? না, এটা আপনার বিক্রির জন্যও হয়, কারণ একটা জিনিস হচ্ছে যে আমি একটু সিড প্রোডাকশানের উপর আগ্রহী, বা আমার এলাকায় জানে সবাই যে আমি একটু সিড মানুষকে দিয়ে থাকি, বিশেষ করে আমন ধানের তো মানে ব্যাপকভাবে দিই, সবটাই আপনার ফাউন্ডেশন সিড থেকে আরম্ভ করে মানে সিডের উপর আমার ভক্তি আছে, তার জন্য আমাকে কিছু না কিছু আপনার ওর জন্য, মানুষের জন্য আমাকে লাগাতে হয় ওটা। তো ওটা ফলন কেমন হয়? এটা ফলনের আপনার এর যে একবারে অ্যাকুরেট আমি বলতে পারবো তা নয়, কোনো সময় ওই মানে বেশি ভালোও হয়, 5 মণ পর্যন্ত হয়ে যায় বিঘায় প্রতি, আর কোনো সময় 2 মণ 3 মণেও সন্তুষ্ট হতে হয়। কিন্তু একটা জিনিস, এর কোনো খরচ নাই, শুধু ফেলা আর এবং হারভেস্টিং করে, হ্যাঁ, একটু তুলে আবার ওটাকে মারাই ঝাড়াই করা, এইটাই হচ্ছে খরচ। এটা কি একবারে গাছ সমেত তুলে নেই? হ্যাঁ, একবারই তুলে একটা 8% বা 75% যখন পেকে যায় তখন এটাকে তুলে নেওয়া হয়। আর এরপরেই তো বোরো তুলেই তো মনে হয় আমনে চলে, এবার এর পরে বোরো আমাদের মাঠে, যদিও এখন
এতে আপনার হারভেস্টারে কাটা হচ্ছে, কিন্তু ওইটা কাটতে কাটতেই বা আমরা হাতে কেটে যদি বাড়িতে রাখি তারপরে পরেই আমাদেরকে শুরু করতে হয় আবার আমন ধানের পরিচর্যা, আমন ধানের বীজতলার মানে পরিচর্যা, প্রস্তুতি নিতে হয়। বীজতলার আগে জমিটাকে তো তৈরি করতে হয়। এর জন্য মানে স্পেশালের ব্যবস্থা তো অবশ্যই, এটাকে বারবার আপনার চাষ দিয়ে, সে ট্রাক্টরেই হোক বা জাতি হোক, এখন তো ট্রাক্টর, এখন তো আর নাই, চাষ দিয়ে জমিটাকে ভালো করে শুকিয়ে রাখতে হয়। এটাকে ভালো করে শুকিয়ে রাখার পরে আপনার মাটি যখন শুকিয়ে যাবে, এইবার যখন বৃষ্টি হবে বা সময় হবে আমাদের বীজটা ফেলার, তখন আমরা জমিতে জল ভরে সেই জমিতে এবার গোবর সারের অনেকটা, গোবর সার অ্যাকুরেট নয়, আপনার জৈব সার যেটা আমাদের বাড়ি ঘরে যেগুলো আছে সেই সব নিয়ে ব্যাপক পরিমাণে এই যে বীজতলায় দেওয়ার দরকার আছে। এবং কীটনাশক সেই সময় কি ব্যবহার করেন? কীটনাশক ওই সময় কোনো কিছু ব্যবহার ওই মুহূর্তে ব্যবহার করা নয়। এরপরে আমরা যখন বীজটা ফেললাম, ফেলে ওই চাষ দিলাম যখন, তখন আপনার ওই যে হার্বিসাইড, ঘাস মারা ওষুধ, এইটুকুই ব্যবহার করা হয়। আপনার এখানে কোনো রাসায়নিক সার মানে এই মুহূর্তে দরকার নেই। এরপরে আবার এরপরে তো যখন লাগাবে, এবার সঠিক জাত নির্ণয় করে, ধানের সঠিক জাত নির্ণয় করে এবার সেই ধানটাকে শোধন করে ঠিকঠাক করে নিয়ম মতন জমিটাকে কাদান করে ভালো করে রেডি করে তারপরে সেই বীজটা ফেলা হয়। সেই বীজটা ফেলতে আপনার বীজ ফেলার পরে ওই বীজের উপরে আমাদের খুব একটা পরিশ্রম করতে হয় না, কারণ সেই সময় এমন একটা প্রকৃতির নিয়ম অনুযায়ী ওই ধানের বীজ অটোমেটিক হয়ে যায়। জল তো এখন আকাশের না হলেও আমাদেরকে সাবমার্সিবলে আপনার দিতেই হবে। তাছাড়া সেরকম কোনো অসুবিধা হয় না। তারপরে তো আপনার বীজ তৈরি হয়ে গেল। ওই বীজের সময় আপনার ওই শীতের বীজের মতো তো আর ওই বীজে আপনার হয় না, মানে অত কষ্ট হয় না, সচরাচর তাড়াতাড়ি হয়ে যায় ওটা। এই ক্ষেত্রে আমি আবার আর একটা কাজ করি, যে আমি যেহেতু ওই বীজের জন্য ধান লাগাই, তাই আমি ওই বীজতলা থেকে আবার আর একটা কলম করার জন্য বা রিপ্ল্যান্টিং করার জন্য আমি আর একটা বীজতলা তৈরি করি। ওই বীজ তৈরি করে আবার ঘন করে জমিটাকে পুঁতি, মানে অনেকটা জমি 10 কাঠা 12 কাঠা বা 1 বিঘে জমি আমি আবার টোটাল জমি পোঁতার জন্য আবার ঝাড় কেটে, মানে বীজতলা থেকে ওটাকে ঘন ঘন করে পুঁতে দিলাম, একটু রাসায়নিক সার বেশি টেশি দিয়ে। এরপরে আবার 20 দিন পর আপনার ওই এবার মূল জমিতে ধানটাকে লাগিয়ে, মানে চাষ টাস দিয়ে জমিটাকে কাদান করে ঠিকঠাক করে ওই যে জমিতে আবার লাগিয়েছি সেইখান থেকে আমি এবার ঝাড় ভেঙে তুলে ওটা টোটালি তুলে নেবো। ওটা নিয়ে আমি আবার আমার আসল মূল জমিতে, এটাকে 3বার লাগাচ্ছি, দুবার লাগানো হচ্ছে, মানে একবার 3বার বীজ ফেলা নিয়ে 3বার, একবার বীজ ফেললাম, বীজতলা থেকে একবার মেরে, ও ছোট ছোট গাছ মানে 15-16 দিন হলেই ওটাকে মারানো যায়, ওইটাকে মেরে আমি আর একটাকে পুঁতলাম, আর ওখান থেকে এবার টোটালটা মেরে আপনার জমিতে। এতে খরচ হয়, একটু এক্সট্রা খরচ হয়, কিন্তু বীজটা খুব ভালো হয়, বীজের জন্য এটা খুব ভালো। এটা কি বীজের জন্যই সংরক্ষণ? এটা বীজের জন্যই সংরক্ষণ, মানে এর যে একটা বিষয়টা যেটা আমি বলে রাখি চাষি ভাইদের উদ্দেশ্যে, আমি বলবো যদি কেউ করতে থাকে তাহলে ইনি করতে পারেন এই জিনিসটাই, যে আমি প্রথম বীজতলা থেকে ধান 2-3টে কাঠি তুলে আমি এবার পুঁতলাম, তাহলে আমার পুরনো ধান থাকলো ওই 2-3টে, এবার ওখান থেকে 5 কাঠি ছেড়ে আপনার প্রায় 12টা 14টা 15টা বা 20টাও হয়ে গেল, তাহলে যে গাছগুলো বেরোলো ওই 3টা বাদে সবই কিন্তু নিউ জেনারেশন। আচ্ছা, মানে ও যে নতুন এলো মানে তাদের ছেলে বলে আর কি, সেই নিউ জেনারেশন থেকে কেটে আমি আবার 2-3টা করে আবার মূল জমিতে পুঁতছি। আচ্ছা, সেখানে তাহলে একটা ঝাড় থেকে আমার কমসে কম পরবর্তীতে আপনার 3টে 4টে কি 5টা গুছি হবে একটা ঝাড় থেকে। তাহলে এই যে 5টা গুছিতে আমার প্রথম ধান ছিল 3টে গুছি, প্রথম ধান, তাহলে 3টে পুরনো আর বাকি কিন্তু সবাই নতুন। এই যে নতুন জেনারেশন যেটাকে বলছি আমি, এই নতুন আবার যখন মূল জমিতে লাগাচ্ছি সেখান থেকে আমার 20টা 30টা আপনার যে যতগুলো মানে বেরোচ্ছে 5 কাঠি সেগুলো নতুন। তাহলে এই গাছগুলো একটা নতুনের ক্ষমতা, একটা যুবকের ক্ষমতা, যেটা ধানের ক্ষেত্রেও সেটাই। তাই আপনার তার জন্যই ফলনটা অনেক বেশি হয়, ফলনটা বেশি হয় ওর জন্য ফলনটা বেশি হয়। এবং যে কাঠিগুলো উঠবে আপনার ধানে, সেই কাঠিগুলো কিন্তু প্রত্যেকটা শীষ প্রায় সমান থাকবে। আর নর্মালি যে ধান আমরা পুঁতি সেই ধানের অনেকগুলো 5 কাঠি ছাড়লো, কিন্তু শেষ বেলায় আপনার প্রথম যে মূল ধান সেখান থেকে আপনার
3-4টে সিস বড়, তারপরে ক্রমশ ছোট 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 আসে। ছোট আর এটা হতে প্রায় সব সিসগুলোই সমান, সিসগুলোই সমান। যার ফলে ফলনের বাহ, এটা বেশি। এটা খুব ভালো বুদ্ধি। এটা এটা এর জন্য আপনার এই ধানটা এবার পরবর্তীতে যে নতুন জেনারেশনের ধান থাকলো, তাহলে আমার পুরনো থাকলো না, পুরনো সেই 3টে ধান থাকলো আমার, 3টে ধান থেকে এবার যতটা হলো যা হলো। কিছুটা থাকলো, হয়তো সেটা 10% বা 15% থাকলো, বাকিটা সব নিউ জেনারেশন। এর জন্য এবার পরবর্তী যে বীজ সেটা এই ক্ষেত্রে আপনার ভালো লাগবে না। তার পরের বছর সেটা তার পরের বছরের জন্য সবাই নতুন এলো আর কি। নতুন এলো। অল্প পরিমাণ পুরনো থাকলো, এর জন্য এটা করে থাকে। এটা খুব চাষি ভালো ভাইদের কাছ বুদ্ধি। থেকেই আমার শিক্ষা, শিক্ষা খুব এবং এটা ভালো। আমাদের চাষিরাও খুব আগ্রহ করে নিয়ে নেয়, আমার কাছ থেকে নেয়। এটা করতে অনেক মানে পরিশ্রম নেয়, আছে, ও, এটা আচ্ছা, ধৈর্য থাকবে না, অত ধৈর্য এটা থাকবে না আপনি মানুষের। বীজটা তৈরি আমি করেন। তৈরি করি মানুষকে ভালো জিনিস দেওয়ার জন্য এই কাজটা করি আমি। বাহ, খুব ভালো আইডিয়া আপনার, এবং খুব কষ্ট করে আপনারা চাষবাস কষ্ট করে করেন। করি, হ্যাঁ। কষ্ট করে চাষবাস করছেন। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা অমূল্য রতন সাহানার যে চাষবাস, সেই চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। বিশেষ করে এই বোরো ধান বা আমন ধানে যে একটা নতুন একটা চিন্তাভাবনা, নতুনভাবে সিড কিভাবে তৈরি করা যায়, ভালো কিভাবে ফলনটাকে আরও বেশি করে তৈরি করা যায়, সেই চিন্তাভাবনা নিয়েও কিন্তু কাজ করছেন। তো অমূল্যদা, আপনার যে অভিজ্ঞতার কথা বলার জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমিও অনেক কৃতজ্ঞ আমার এই মুর্শিদাবাদ রেডিও কিষাণ বাণী অনুষ্ঠানে এই আমি আসতে পারছি বা চাষির উদ্দেশ্যে কিছু বলতে পারছি, এর জন্য আমি গর্বিত এবং তার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক। চাঁদের আলো নদীর জলে, চাঁদের আলো নদীর জলে যেমন খেলা করে, আহা শামলা গায়ের পটি এলো, শামলা গায়ের পটি এলো অনেক দিন পরে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক। দু চোখে তার কত শত স্বপ্ন এঁকেছে, মোহন ফুলের আশেপাশে অলি ডেকেছে। দু চোখে তার কত শত স্বপ্ন এঁকেছে, মোহন ফুলের আশেপাশে অলি ডেকেছে। তার ঘোমটার ফাঁকে মনের কথা, ঘোমটার ফাঁকে মনের কথা শুধুই গোপন করে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক।
প্রান্ত দিলাই না, জান দিলাই, মন দিলাই, প্রান্ত দিলাই না। ও আমার পরাণ বধূ, তোমায় পাইলাম না। ও আমার পরাণ বধূ, তোমায় পাইলাম না। বউ কথা কই পাখি ডাকে, কথা কই না বউ, ভালোবাসার মান ভাঙাতে পারেনি তোকে। বউ কথা কই পাখি ডাকে, কথা কই না বউ, ভালোবাসার মান ভাঙাতে পারেনি তোকে। তার ঝুমুর ঝুমুর ঘুঙ্গুর শুনে, ঝুমুর ঝুমুর ঘুঙ্গুর শুনে বনে কুসুম ঝরে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক। চাঁদের আলো নদীর জলে, চাঁদের আলো নদীর জলে যেমন খেলা করে। আমার শামলা গায়ের ফুটি এলো, শামলা গায়ের ফুটি এলো অনেক দিন পরে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক। এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী।